এই যে ভেনেজুয়েলার এই ঘটনার পরে আমরা বাংলাদেশের সিকিউরিটি নিয়ে এখন কিভাবে চিন্তা করব? বাংলাদেশের এখন যে সিকিউরিটি ডকট্রিন সেটা আসলে কি, বা আমাদের যে কাঙ্ক্ষিত সিকিউরিটি ডকট্রিন থাকা উচিত, প্র্যাকটিসেস থাকা উচিত, আমাদের সিকিউরিটি প্যাক্ট থাকা উচিত, সেটা থেকে আমরা কতটুকু দূরে, কিভাবে অ্যাচিভ করা যায়, সংক্ষেপে আপনার অ্যানালাইসিসটা যদি বলতেন। ধন্যবাদ। আমি আসলে এই ব্যাপারে খুব অনিশ্চিত যে বাংলাদেশের আসলে কোনো সিকিউরিটি ডক্ট্রিন আছে কিনা, থাকলে সেটা কি হয়তো এক সময় ছিল, বাট এই মুহূর্তে নাই। আপনার একটি দেশের এতগুলো গোয়েন্দা প্রধান, গত 20 বছর ধরে যারা গোয়েন্দা প্রধান ছিল তারা সব হচ্ছে একটি অন্য দেশে আশ্রয় নিলে আপনার সেই দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা কিংবা যেটি আপনি বললেন সিকিউরিটি ডক্ট্রিন, এগুলো আসলে নতুন করে যে এই 5 আগস্টের পরে যে ডিজিএফ এর অনেক ডিরেক্টররা এখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে জেনারেল আকবর থেকে, তাদের কথা আপনি মিন করছেন, তাই তো? মানে তাদের কথা সহ আরো অনেকে যারা চলে গিয়েছে, অনেকগুলো উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তারা চলে গিয়েছেন এবং they knew almost everything about our security policy. কাজে আপনাকে এখন নতুন করে এটি সাজাতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডিফেন্সিভ যেটি আগে ছিল, যেটি আপনি বলছেন যে আমাদের সিকিউরিটি পলিসিটা কি, সো উই ওয়ার অলওয়েজ ডিফেন্সিভ। তো ডিফেন্সিভ এইটা কিন্তু এই মুহূর্তে কাজ করে না। এই মুহূর্তে আপনাকে ডিটোরিওরেটিভ যে পলিসি সেটা নিতে হবে, অর্থাৎ আপনাকে এমন একটি মিলিটারি ইন্টেলিজেন্স সাইবার এরিনাতে আপনাকে এইটুক শক্তি অর্জন করতে হবে যাতে আপনাকে আক্রমণ করার আগে তাদের চিন্তা করতে বাধ্য হয় যে না, উই হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস। তো এইটার জন্য আপনাকে হচ্ছে কাজ করতে হবে, দ্যাট ইজ কল্ড দ্য ডিটোরিওরেটিভ ডিফেন্স পলিসি। তো এটা যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এখন যে অকারেন্স গুলো আমরা দেখি, যেমন একটা পরাশক্তি তুলনামূলক কম শক্তিশালী একটি দেশকে যে গ্রাস করছে, যেমন রাশিয়া করেছে ইউক্রেনকে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন করলো ভেনিজুয়েলাকে, সো প্রবাবলি আমরা দেখবো যে চায়না তাইওয়ানকে করছে, নট ভেরি ডিস্টেন্ট ফিউচার, ভেরি সুন। তো এই যে প্রেসিডেন্টস গুলো ক্রিয়েট হচ্ছে, এই যে এখান থেকে আমাদের নিঃসন্দেহে যদি আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে চাই, দেন উই হ্যাভ টু থিঙ্ক ফ্রম দিস পার্সপেক্টিভ যে আমাদের আসলে কি করণীয় দরকার। একেবারে একদম বেসিক থেকে শুরু করি, আমাদের একটি ইন্টারন্যাশনাল মিডিয়া হওয়া দরকার, যেমন যেটি ইংরেজিতে 24 আওয়ার্স নিউজ চ্যানেল বা প্রোগ্রাম চ্যানেল হতে পারে, বাট দ্যাট উইল রিফ্লেক্ট দ্যাট উইল টেল আওয়ার ওন স্টোরি টু দ্য গ্লোবাল অডিয়েন্স। আমাদের কিন্তু সেটি নেই, এবং এটির জন্য যে আমাদের দেখুন রাস্তাঘাট এইটা সেটার জন্য প্রচুর পরিমাণ বাজেট, বাট এই ধরনের কর্মকাণ্ডের জন্য কিন্তু কোনো বাজেট বাংলাদেশ সরকারের নেই। কোনো পরিকল্পনা আছে কিনা আমি তাও জানি না, সামনে যারা আসবে তারা এই বিষয়ে ভাবছেন কিনা এই বিষয়ে। দেখুন বিটিভি ওয়ার্ল্ড ছিল, এখন আছে কিনা জানি না, বাট এটা ইনএফিশিয়েন্ট, মানে তাদের যে কন্টেন্ট। বিটিভি ওয়ার্ল্ড আসলে ছিল না, বিটিভি ওয়ার্ল্ড এর নামে হচ্ছে দিনে 4টা খবর পড়া হতো, 1 ঘন্টা করে 4টা বা আধা ঘন্টা করে 4টা বুলেটিন হতো। দিস ইজ নট হোয়াট আই এম টকিং অ্যাবাউট এট অল। আমি বলছি যে আপনার একটি ডেডিকেটেড সরকারি কিংবা বেসরকারি ইংলিশ চ্যানেল থাকা প্রয়োজন, যারা হচ্ছে পুরো বিশ্বের খবর বিশ্ববাসীকে দিবে, এবং সেই সাথে বাংলাদেশের যে উইন্ডোটা, সেই উইন্ডোটা থেকে কি দেখা যাচ্ছে সেটি বিশ্ববাসীকে জানাবে। বাট আমাদের এই ধরনের কোনো কিছু নেই। এটি থাকলে কি হয়, এটি থাকলে আপনার গল্পটা আপনি বলতে পারবেন। দেখুন, কেউ টিভি চ্যানেল খুলে আজকের দিনে কেউ টিভি খুলে টিভি চ্যানেল দেখে না, আমিও জানি, বাট টিভি চ্যানেল যখন যেই খবরগুলো করে এগুলো একটি রেফারেন্স হয়ে থাকে, যেটা পরবর্তীতে এই যে ইনফরমেশন গুলো, এই যে ডেটাবেস গুলো, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওয়াই বিবিসি সো স্ট্রং? বিকজ বিবিসি তাদের কাছে পৃথিবীর সবচেয়ে পুরনো আর্কাইভ রয়েছে। তো বিফোর ইভেন ওয়ার্ল্ড ওয়ার 1 তাদের সেই ক্রিমিয়ান 1866 সেখান থেকে তারা ওই যে পুরান আমলের ক্যামেরাতে ওই যে ক্যাভেলারি চার্জের ভিডিও করেছে, সেই আর্কাইভ গুলো রয়েছে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস। একটি স্টেটের রেকর্ড খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ডাটা সিকিউরিটির উপরে কাজ করার প্রয়োজন। আমাদের দেশের ডেটা সিকিউরিটি আছে কিনা, বা এটার ব্যাপারে কোনো পলিসি আছে কিনা, নাকি না এটা একটি থার্ড কান্ট্রি, সেকেন্ড কান্ট্রি বা থার্ড কান্ট্রিকে বর্গা দেয়া, এই বিষয়গুলো আমরা জানি না। উই আর
বেসিক্যালি আমাদের দেশে জনগণের সাথে রাষ্ট্রের ডিস্টেন্সটা খুব বেশি। জনগণ কিন্তু রাষ্ট্রের যে কর্মপদ্ধতি এই বিষয় সম্পর্কে খুব সচেতন না। বাট এই যে নতুন জেন জি এসেছে, যারা আমাদেরও পরবর্তী জেনারেশন, দে আর কোয়াইট কনসার্ন। তারা এই বিষয়গুলো জানতে চায় যে আমাদের ডেটাগুলো, এই যে এনআইডি করছি, এই যে বায়োমেট্রিক ডেটাগুলো সরকারকে দিচ্ছি, এই ডেটাবেস গুলো কোথায় যাচ্ছে? এটা তো এক জায়গায় প্রিজার্ভ করতে হবে, তো সেই জায়গাটা কোনটা, কার হাতে আমি প্রিজার্ভ করতে দিচ্ছি? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এইটা যদি আমি আমার কাছে রাখতে না পারি, বা আমার কাছে রাখতে কত টাকা লাগে আর বাইরে একটি জায়গায় রাখতে কত টাকা লাগে, এই প্রশ্নগুলো করলেই কিন্তু আসলে সমাধান চলে আসে। আপনি দেখুন আমাদের দেশে অবশ্যই চায়নার সাথে এই মুহূর্তে, চায়না বলুন, তুরস্ক বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, আমাদের একটি বৃহৎ পরাশক্তির সাথে এমন একটি প্যাক্ট করা দরকার যেটি অ্যাটলিস্ট আগামী 5 থেকে 8 বছর আমাদেরকে এই হার্ডকোর কোনো অ্যাটাক থেকে সিকিউরিটি দিবে। বিকজ উই ক্যানট প্রিপেয়ার সুপার ডুপার ফোর্স উইদিন 6 মান্থ অর ইয়ার, তাই না? এই যে তারপর হচ্ছে যে এই যে ডিটারেন্ট চিন্তা থেকে বের হয়ে এসে এই চিন্তা করা, হ্যাঁ সিকিউরিটি প্যাক্টটা নাই কেন বাংলাদেশে? এটা নিয়ে কি আপনি যতটুকু বোঝেন, এটা নিয়ে কি বাংলাদেশে যারা পলিসি মেকার, ডিফেন্স অ্যানালিস্ট, ওরা কি চিন্তা করছে না, নাকি এটা হচ্ছে না? আপনি কি আই থিঙ্ক দে এটা নিয়ে তারা খুব বেশি চিন্তিত না বলে আমি মনে করছি। যারা কেউ না এই বিষয়ে চিন্তিত রয়েছে, কিন্তু আপনি দেখুন আমাদের দেশে তো পলিসি মেকার কারা? ডু উই হ্যাভ আ প্রপার সিকিউরিটি বেসড থিঙ্ক ট্যাঙ্ক ইন বাংলাদেশ? আপনি কি বলেন আমাদের বাংলাদেশে সিকিউরিটি মানে প্রতিরক্ষা নীতি নিয়ে আলোচনা করবে, লেখালেখি করবে এরকম থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে? এটি দেখুন, সিকিউরিটি ইজ নট আ ম্যাটার অফ অনলি আর্মি। হ্যাঁ, এটা আপনার হচ্ছে এখানে আপনার যারা ইঞ্জিনিয়ার্স রয়েছে, ডক্টরস রয়েছে, যারা আইন বিশেষজ্ঞ রয়েছে, যারা একাডেমিশিয়ান রয়েছে, হিস্টোরিয়ান রয়েছে, হ্যাঁ, এদের একত্রিত একটি প্রচেষ্টা, একটি একটি কর্মকাণ্ড হচ্ছে নিরাপত্তা নীতি তৈরি করা। সেখানে আপনার শিক্ষানীতি চলে আসবে। হ্যাঁ, আপনি যদি আজকে দেখুন যে যেই জিনিসটা ইউরোপ ফেস করছে, যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন করার সময় তাদের যে লিবারালাইজেশন অফ এডুকেশন, এটি করতে যে আজকে তারা কি ফেস করছে, আজকে তাদের সোলজার হওয়ার মতো মানুষ নেই। জার্মানির কথা বলছি আমি, নেদারল্যান্ডস এর কথা বলছি। হ্যাঁ, তো এবং তাদের ফোর্স গুলো দেখুন, যে এই যে ব্রিটেন 100 বছর আগে, 100 বছরও না, 50-70 বছর আগে পুরো পৃথিবী দাবিয়ে বেরিয়েছে। আজকে তাদের 3 লাখের মতো ট্রুপস আছে কিংবা নাই আমি জানি না। দে হ্যাভ ভেরি স্মল ট্রুপস। মানে কারণ কি বললেন আপনি, যে সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়, সোলজার হতে চায় না, সেটা বললেন? না 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 না, এইটা বিষয় না। বিষয়টা হচ্ছে তারা যখন তাদের এডুকেশনটা লিবারালাইজ করেছে, ওই যে আপনার যে যে দেশপ্রেমের যে ডক্ট্রিন গুলো, এবং সেখান থেকে সোলজারিং এর ট্রেনিং, আপনি সোলজার শুধু টাকার জন্য সোলজার বানাতে পারবেন না। সেখানে আপনার প্রচন্ড পরিমাণ দেশপ্রেম, আপনার প্রোটেক্টিভনেস থাকতে হবে। ইউ হ্যাভ টু বি কনজারভেটিভ, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট আইডিয়া টু কনজার্ভ সামথিং। আইডেন্টিটি গুলোকে প্রিজার্ভ করা। আপনি আপনার পরিবারের রক্ষা করতে চাবেন, একজন পুরুষ হচ্ছে তার পরিবারকে প্রোটেক্ট করতে চাবে, একজন পুরুষ হচ্ছে তার মাদারল্যান্ডকে প্রোটেক্ট করতে চাবে, তার কালচার, তার হেরিটেজকে প্রোটেক্ট করতে চাবে। এই প্রোটেকশনিজমটা হচ্ছে ডিস্ট্রয় করে দিয়েছে, যার কারণে ইউরোপ থেকে আপনি আগে যে রেজিস্ট্যান্স গুলো হতো এগুলো আশা করেন না। এটির একটি পজিটিভ আউটকাম হচ্ছে যে ইউরোপ থেকে এখন একটি সেকেন্ড নাজি পার্টি বের হওয়া খুব মুশকিল, কিন্তু নেগেটিভ আউটকাম হচ্ছে যে দে আর নাও সো উইক দ্যাট দে ক্যান ডিফেন্ড দেমসেলফ এগেইনস্ট এনি এক্সটার্নাল থ্রেটস লাইক রাশিয়া। আরেকটি প্রশ্ন হচ্ছে, এই রাশিয়া কি আসলে ইউরোপের জন্য থ্রেট কিনা, এটি আরেকটি আলোচনার বিষয়। কিন্তু তারা বাংলাদেশের জন্য আর কি, মানে আমরা এক মিনিটের মধ্যে বাংলাদেশের জন্য কি করা উচিত আপনি যদি সংক্ষেপে একটু বলে দিতেন। বাংলাদেশের জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের একটি পলিসি তৈরি করা উচিত। এটি এমন দেখুন, সিকিউরিটি ওপেন টেন্ডার মেথডে হয় না। আপনি আমরা যেভাবে সিকিউরিটি ইকুইপমেন্ট গুলো পারচেস করে থাকি, এটি কোনো দেশ, কোনো প্রপার স্টেট এইভাবে কাজ করবে না, এইভাবে অপারেট করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দেশে আমাদের এয়ার স্পেসকে প্রোটেক্ট করতে হবে, সি স্পেসকে প্রোটেক্ট করতে হবে, এবং তারপর তো আমাদের যে টেরিটরি আছে সেটাকে প্রোটেক্ট করতে হবে। কাজে সেটার জন্য কি কি করা প্রয়োজন? নিঃসন্দেহে এই যুগে আপনার এয়ার দিয়ে শুরু করা প্রয়োজন, আপনার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম। অর্থাৎ আপনি ধরুন যে আমার দেশ বিপদে, এখন আমি ডিক্লেয়ার করব নো ফ্লাই জোন, বাংলাদেশের পুরো স্পেসটাকে আমি
নো ফ্লাই জোন ডিক্লেয়ার করব। আপনি সংসদে গেলেন, বিল পাস করলেন, ডিক্লেয়ার করলেন, ইউএন কে খবর দিয়ে দিলেন ওকে নো ফ্লাই জোন। এখন আপনার একটা ফাইটার জেট আসলো, আপনি এটা ইমপ্লাই করবেন কিভাবে? ইউ নিড প্রপার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা দিয়ে আপনি ওটাকে শুট ডাউন করবেন। এটাকে A2AD বলে। তো A2AD অপারেশন, A2AD যে আপনি ইমপ্লাই করবেন, আপনার সেই ইকুইপমেন্ট নাই। আপনি একটা আপনার সাগরে আপনি ন্যাভটেক্স ডিক্লেয়ার করলেন যে আমি এই জায়গার ভিতরে কোনো জাহাজকে আসতে দিব না, তখন আপনি এটাকে ইমপ্লাই করবেন কিভাবে? আপনার তো ওই ক্যাপাসিটিটা থাকতে হবে। সো আপনার যদি এই ক্যাপাসিটিটা থাকে, দেখবেন আপনার সাথে কেউ যুদ্ধ করতে আসবে না। যেমন আপু বলছিলেন যে আমেরিকা জানে যে চায়নার সাথে সে যুদ্ধ করতে পারবে, মানে সে চায়নার সাথে সহজে যুদ্ধ করতে যাবে না, কিংবা রাশিয়ার সাথে যাবে না, বিকজ দে হ্যাভ দ্য ডিটারেন্ট এগেইনস্ট আমেরিকা। তাদের ওই প্রতিরোধক ব্যবস্থাপনাগুলো রয়েছে, যেটি আমেরিকাকে অত্যন্ত ঝুঁকিতে ফেলে দিবে যদি কোনো সরাসরি সম্মুখ সংঘর্ষের দিকে যায়। সে কারণেই আমেরিকা যাবে না। তো আমি বলছি যে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি এই পলিসির উপর বেস করা উচিত, এবং সবচেয়ে স্বল্প মূল্যে, স্বল্প মানে অল্প অর্থ ব্যয়ে এটি করা সম্ভব। এটি অনেকগুলো দেশ দেখিয়ে দিয়েছে, তার মধ্যে তুরস্ক একটি, এবং আমি মনে করি চায়না আর একটি, দ্বিতীয়টি পাকিস্তানের এক্সাম্পল আমরা দিলাম। অনেকগুলো উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু সেখান থেকেই আমাদের শিক্ষা নিয়ে দ্রুত গতিতে এই কাজগুলো সম্পাদন করা দরকার বলে আমি মনে করি, যদি আমরা আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করতে চাই। ধন্যবাদ।